ওইটা ছাড়বি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। এখন থেকেই ব্লগটা শুরু করছি। এখন কিন্তু গুড মর্নিং বলছি ঠিকই, কিন্তু 11:30 বেজে গেছে। তাও বললাম। আজকে কিন্তু মিকিকে চান করানো হচ্ছে। মিকির শরীরটা খুবই খারাপ, ঠিক মতন খাওয়া দাওয়া করছে না। প্রায়ই ভাবছি ওকে ডক্টর দেখাবো। ওকে আমরা কিন্তু একটা হাসপাতালে দেখাতাম আগে, কিন্তু এখন তো নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাও চেষ্টা করছি নিয়ে যাব। আর ওকে স্নান করাচ্ছে বাবু। তার আগে আমি সব হাতে হাতে ওকে জোগাড় দিয়েছিলাম, কিন্তু যুদ্ধটা জয়ই বাবুই করলো। দাদাভাই চলে যাওয়ার পর মিকিকে স্নান করানো খুবই সমস্যা, কামড়ে নিচ্ছে সবাইকে, রেগে যাচ্ছে। ওর মনের কষ্টটা আমরা কেউই তো বুঝতে পারছি না। এটাই হলো সমস্যা। মিকির পর আমারও স্নান হয়ে গেল। স্নান হয়ে অনেক কাচাকুচি আজকেও হয়েছে, রোজই এখন হচ্ছে। কেচে কুচে কিছু কিছু জিনিসপত্র তোলাও হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা পুরোটা সবাইকে দেখার জন্য অনুরোধ করলাম। আজকে যাব এক জায়গায় বিকালে, অনেক কিছু দেখতে পাবে। আজকের ব্লগটায় একটু একটু করে অনেক কিছু দেখাবো। আর এখানে দেখো চারিদিকে জামা কাপড় সব মেলা হয়ে গেছে। আর এখানে টমি মহারানী ঘুমাচ্ছে, আর ওখানে ঘন্টু। আর এইখানে যদি আমার মিকি থাকতো, ঘন্টুকে এত শান্তি করে বসতেই দিত না। মিকি আমার খুব দুষ্টু, জানো তো। এখানে দেখো একটু রোদের দিকে দিলাম কেন, আর বোনকে বলেছিলাম, ননি বোনকে, যে বোন ছাদে উঠলে যেগুলো হাফ শুকনো হয়ে যাবে ভিতর দিকে রাখতে, আমরা রাতে এসে নিয়ে নেব, বা পরের দিন নিলেও হবে। বান্টির স্নান পটি সব কিন্তু হয়ে গেছে। বান্টিকে আমি দুধ হরলিক্স খাইয়েছিলাম এসেই। তারপরেই বান্টি কিন্তু পটিও করে নিয়েছে, স্নানও করে নিয়েছে। এবারে নিচে গিয়ে ওকে খাওয়াবো। খাইয়ে দাইয়ে আমরা কিন্তু ওই 4টের মধ্যে বেরিয়ে পড়ব। আর অনেক দিন পর তোমাদের কিন্তু এই বোনেদের ঠাকুর দর্শন করালাম, কারণ আমরাও খুব একটা আসছিলাম না, বোনও বাড়িতে ছিল না, আর আমি তো খুবই অসুস্থ ছিলাম দেখলি। অনেক দিন পর কিন্তু আমরাও ঠাকুর দর্শন করলাম, তার সাথে তোমাদেরও একটু করিয়ে নিলাম। আর আজকে যাব কোথায় জানো, নতুন প্রোডাক্ট কিছু তুলতে। সেটা কি বলছি চলো। বেশ কিছুদিন ধরে এক দাদা ভাই খুব আমার লাইভে এসেও বা ভিডিওতেও কমেন্ট করছে যে বেডশিটের জন্য, বা আমার পরিবার থেকেও অনেকে বলেছে যে নিতু বা নিতুদি তুমি কিন্তু বেডশিট তোলো, আমরা নেব। আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি এতদিন তোমাদের কথা রাখতে পারিনি, কারণ আমারও কিছু সমস্যা আছে। আজ ফাইনালি তোমাদের কথা রাখতে পারবো আমি। গুড ইভিনিং, এখন 4টে বাজে। দাঁড়া, চলে উঠে পড়লি এখান থেকে বেরোলাম। ওদিক দিয়ে উঠবো। হ্যাঁ, এদিক দিয়ে বেশি উঁচু হবে। বেরিয়ে পড়লাম টোটো করে। আর সমস্যাটা কি বলি, আমার ছোট্ট বিজনেস, সামান্য কিছু পুঁজি নিয়েই নেমেছিলাম। এবার তোমরা ভালো করেই জানবে, যাদের ব্যবসা আছে বা এমনি সবাই বুঝতে পারবে যে ছোট্ট বিজনেস, সেখানে আগে পুঁজি ঢালতে হয়। সেই ক্ষমতা আমার নেই। এখান থেকেই পুঁজি যেটা জড়ো হয়, সেটা আবার কেউ অর্ডার করলে আমি কিন্তু সেখান থেকে আবার নাইটির কালেকশান তুলে নিয়ে আসি। যার জন্যে চাদরটা বা কুর্তি আমি তুলতে পারছিলাম না। আমি একটু সামান্য কিছু লোন করি, বলতে পারো তোমাদের ওপর আমি অনেকটাই ভরসা করি। সেই ভরসা করেই বলতে পারো যে নিশ্চয়ই আমার পরিবারের মানুষগুলো অবশ্যই নেবে, আর তোমাদের কথাও রাখতে পারবো। কারণ তোমরা বারবার অনেকেই বলেছিলে আমাকে যে বেডশিটের কালেকশান তোলার জন্য। কথা রাখতে পারছি, এটাও আমার কাছে একটা খুশি বলতে পারো আজকে। আজকে আর ট্রেনে করে যাব না,
আজ অন্যদিকে যাব, তাই আজ কিন্তু বাসে। আর আজকে তোমাদের দাদা ভাইয়ের কথা সব সময়ই মনে পড়ে। আজ কি মনে পড়ছিল জানো? আজ যদি তোমাদের দাদা ভাই, আমার স্বামী থাকতো, আমাকে কিন্তু এত কষ্ট করতে দিত না। হ্যাঁ, বিজনেস করছি এটা হয়তো খুশি হতো, কিন্তু এই যে কষ্ট করে যাওয়া কখনো না। আহ, ঠিক নিজে স্কুটি করে, বাইকে করে আমাকে নিয়ে যেত। খুব কষ্ট গো, আসার সময় বেশ বুঝতে পেরেছি, মানে জীবনটা বেরিয়ে যাবে এরকম কষ্ট করে প্রতিদিনই আমাদের অভিজ্ঞতা বাড়ে। আজ আবার একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলাম। জীবন যুদ্ধে এইভাবেই হয়তো শিখবো একটু একটু করে। আর আরও একটা জিনিস কি ভালো লেগেছে যেন, আজকে বাসে উঠে দেখছি বেশ ফাঁকা। বাসে বা ট্রেনে উঠলে ফাঁকা থাকলে আমি বেশ খুশি হয়ে যাই। কে কে এরম ফাঁকা গাড়ি দেখে খুশি হয়ে যাও একটু কমেন্ট করো তো। আর আজকে কিন্তু একটা একটা করে অনেক কিছু জিনিস দেখাবো তোমাদের দাদা ভাইকে। শেষের দিকে কোথায় ট্রিটমেন্ট করেছিলাম তোমাদের মনে আছে? যখন তিলোত্তমার কাণ্ড হচ্ছিল, তখন কিন্তু এই নার্সিংহোমে, দেখো নারায়ণাতে, তোমাদের দাদাভাইকে শেষের দিকে ট্রিটমেন্ট করানো হয়েছিল। কারণ প্রত্যেকটা হাসপাতাল তখন বন্ধ ছিল। আমরা সঞ্জীবনী কলকাতাতেও কিন্তু অ্যাপার্টমেন্ট করিয়েছিলাম, কিন্তু যাবার মতন কোনো অবস্থা ছিল না। রাস্তায় যখন তখন বাস গাড়ি বন্ধ করে দিচ্ছিল। তখন কিন্তু এখানেই দাদা ভাইয়ের ট্রিটমেন্ট করানো হয়েছিল। চেষ্টা আমরা করেছিলাম গো, কিন্তু আমাদের কপাল সাথ দেয়নি। তা ওই হাসপাতালটা দেখে মনে পড়ে গেল, তোমাদের সাথে শেয়ার করলাম। তা এই যে রাস্তাটা, এটা কিন্তু একটা সময় প্রতিদিনই আমায় যেতে হতো। কোথায় বলো তো? সেলাই শিখতে। টোটো করে এসে ঠিক ওই স্ট্যান্ড থেকেই আমি বাসে উঠে শিবপুর ট্রামরিপু আমি কিন্তু সেলাই শিখতে যেতাম প্রতিদিন 2টো থেকে 4টে। তা আজ কিন্তু তোমাদের সেটাও দেখাবো। তা আজকে বাড়ি ফেরার পর যে কালেকশানগুলো আমি তুলেছিলাম সেটা তোমাদের দেখাতে পারিনি, কারণ আসার সময় বৃষ্টিও এসে গেছিলো, খুব কষ্টও হচ্ছিল। আর বাড়ি ফেরার পর তোমাদের বলেইছিলাম যে বান্টিকে রেখে যাই ঠিকই, কিন্তু আসার পর বান্টির কিন্তু খুব রাগ দেখি মুখটা, ওকে সামলাতে হয়, মিকি চিৎকার করে, মিকিকে সামলাতে হয়। তা সেই জন্য না আর দেখাতে পারিনি। পরের ব্লগে অবশ্যই দেখাবো, বা আমি লাইভে নিশ্চয়ই তোমাদের দেখাবো কি কি কালেকশান এনেছি, কারণ তোমাদের তো দেখাতেই হবে, না দেখালে তোমরা নেবে কি করে। আর এই যে শিব মন্দিরটা চলে গেল, এই মন্দিরে আমি প্রতিদিন ফেরার পথে, মানে বাড়ি ফেরার পথে সেলাই শিখে প্রণাম করে মন্দিরে ঢুকে তবেই বাড়ি ফিরতাম। কারণ যাবার সময় আমার পুরো স্কুলের সামনেই, মানে যেখানে সেলাই শিখতাম সেখানেই বাস নামতো, মানে দাঁড়াতো, যার জন্য মন্দিরে আমি ঢুকতে পারতাম না। তা ফেরার পথে কিন্তু আমি ঢুকতাম, আর মন্দিরে প্রণাম করে একটু হেঁটে গিয়ে তারপর আমি বাস ধরতাম। কারণ এই গলি থেকে তখন কিন্তু বাস আর যেত না। আর এই যে গলিটা দেখছো নীল রঙের, পাশ দিয়েই কিন্তু আমাদের সেলাই স্কুলটা ছিল। আর এই জায়গাটাকে পুরোটা বলে শিবপুর ট্রামরিপু। আর এই জায়গাটা হচ্ছে হাওড়ার ব্রিজ, আর মা গঙ্গার দর্শন করে নাও। একটু একটু করে অনেক কিছুই শিখছি, ভবিষ্যতে শিখতে তো হবেই। দাদা ভাইয়ের সঙ্গে যখন আসতাম এগুলোয় বাইকে করেই বেশি, আমি বাইকে করেই আসতাম, বেশি না, মানে যখনই বেরোতাম প্রথমে বাইক, তারপর স্কুটিটা নেওয়ার পর, কারণ সেকেন্ড হ্যান্ড বাইক কিনেছিলাম তো, দাদাভাই কিনেছিল, তার কাগজপত্র ছিল না বলে খুব দূরে যেতে পারতাম না। তারপর স্কুটিটা নেওয়া হলো, সেটার কাগজপত্র ছিল, ওটা তো নতুন নেওয়া হয়েছিল, ওটা নিয়ে কিন্তু আমরা অনেক জায়গায় যেতাম। তা সব জায়গায় দাদাভাই নিয়ে যেত, দাদাভাই খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস কিন্তু চেনাতো। আর দেখো চলে আসলাম আমার গন্তব্যস্থলে। তা আমাদের মোটামুটি কালেকশান নেওয়া হয়ে গেছে। তা এগুলো আমি নিইনি, এগুলো বেশ অনেকটাই দাম, আমি নেওয়ার সাহস পাইনি।
তোমরা সাহস দিলে আমি নিশ্চয়ই পরে নেব। তাই প্রত্যেকটা কালেকশান ভীষণ সুন্দর। এর কোয়ালিটিও উনি বুঝিয়ে দিচ্ছেন যে কতটা সাইজ, কত কি, আর এর দাম তাও উনি বলে দিয়েছে যে এই দামের মধ্যে এটা 950 থেকে 1000-এর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। তা কেউ যদি নিতে ইচ্ছুক হও বললে আমি অবশ্যই তোমাদের কালেকশান ওখান থেকে গিয়ে এনে দেব। কোনো বিয়েবাড়িতে গিফট বলো, কোনো অকেশানে বলো, ভীষণ সুন্দর। যারা ইউজ করেছো তারা অবশ্যই বলতে পারবে। তা চলো ওখান থেকে প্রত্যেকটা কালেকশান নিয়ে আমরা কিন্তু এবার রওনা দিলাম। আর এখানে অবস্থাটা দেখো, কত ভিড়, কত জাম। আসার সময় না আমাদের খুব কষ্ট হয়েছে, একটা বাসেও উঠতে পারছি না, অত বড় ব্যাগ নিয়ে খুব কষ্ট হয়ে গেছিলো। মানে আজকে মানে কাঁদো কাঁদো অবস্থা হয়ে গেছিলো যে আদৌ বাড়ি ফিরতে পারবো তো। তা ওখান থেকে হাওড়া এসেছি, হাওড়া থেকে আবার বাস চেঞ্জ করে আসতে হয়েছে, জানো তো। তা এইভাবেই আজকে কিন্তু নতুন একটা অভিজ্ঞতা হলো আমাদের। হারিয়ে যাব না, এখনকার দিনে কেউ হারিয়ে যায় না, কিন্তু একটু দুর্ভোগ হয়। সবই তো নতুন নতুন, বুঝতেই পারছো। আর এখানে রামকৃষ্ণপুর ঘাট কিন্তু শুরু হয়ে গেল। তা এখানে তোমার দাদা ভাইয়ের সাথে একবার এসেছিলাম কোনো দরকারি কাজে, ফিরছিলাম, তো এই রাস্তা দিয়েই ফিরতে হতো, কিন্তু আবদার করেছিলাম রামকৃষ্ণপুর ঘাটে বেনারসের মতন কিন্তু আরতি হয় মা গঙ্গার। যখন আমি বিউটি পার্লার শিখি তখনই আমি জানতাম, তা আমার আর আশা হয়ে ওঠেনি, হয়তো ভগবান মানে এখানে টানায়নি তাই। তা আজ যখন চোখের সামনে দিয়ে এরকম দেখলাম, মানে আমার দু চোখ দিয়ে যেন খালি জল ঝরছে যে আমি মানে কি মিস করলাম। তা অবশ্যই আসবো, তোমাদের কথা দিলাম, সামনে থেকে দেখাবো। তা এই মা গঙ্গার দর্শন করতে করতে আমিও কিন্তু বিদায় নেব। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করো, গঠনমূলক কমেন্ট করো, একটু শেয়ার করো। আর এই যে ছাতাগুলো দেখতে পাচ্ছ, ওখানেই কিন্তু মা গঙ্গার আরতি হচ্ছে, অপূর্ব দৃশ্য। আমরা তবু দেখতে পাচ্ছিলাম, জানি না ফোন ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে, সামনে থেকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। আর অবশ্যই তোমাদের নিয়ে আসবো এই কদিনের মধ্যেই, কথা দিলাম। আর চলো এবার বাড়ি ফেরার পালা। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে।